আজকের যে ঘটনাটা আপনারা এখন শুনবেন, সেই ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি জানিয়েছেন যে ওনাদের সিকিমে একটা হোমস্টে রয়েছে এবং এই হোমস্টেটা ওনার শ্বশুরমশাই আজ থেকে 7 বছর আগে লিজ নিয়েছিলেন। তো উনি জানিয়েছেন যে ওনার শ্বশুরমশাই এর আগেও দার্জিলিংয়ে, তারপরে পেলিংয়ে, সিকিমের আর কি অন্যান্য আরও 2-4টে জায়গায় ওনার হোমস্টে ছিল এবং বিভিন্ন কাজের জন্য, যেহেতু ওনার হাজব্যান্ড খুব বিজি থাকে এবং ওনার শ্বশুরমশাইয়েরও কিছু শারীরিক সমস্যা রয়েছে, তো সেই জন্য এখন দার্জিলিংয়ে একটা এবং সিকিমে একটা, এই দুটো জায়গাতে ওনাদের হোমস্টে রয়েছে, আর কোথাও নেই। তো বুঝতেই পারছেন, একটা হোটেল বা হোমস্টেতে প্রত্যেক দিনই প্রচুর ট্যুরিস্ট আসে, কিছু ট্যুরিস্ট বেরিয়ে যায়, আবার নতুন করে ট্যুরিস্ট আসে। তো এই ঘটনা তো চলতেই থাকে, এটা খুবই চেনা ছবি। তো এই যে যত ট্যুরিস্ট এই হোমস্টেতে আসেন, তাদের সবাই কিন্তু সমান হয় না, স্বাভাবিক, মানুষ তো সমান হয় না। তো উনি জানিয়েছেন যে ওনার বিয়ে হয়েছে এই 7 বছরই হবে। তো ওনার বিয়ে যখন হয় ঠিক তার আগের মাসে ওনার শ্বশুরমশাই এই হোমস্টেটা লিজে নেন। সেই লিজটা নিয়েছিলেন উনি 15 বছরের জন্য। তো যাই হোক, এবার ওনার না, মানে যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন, মধুরিমাদি, তো মধুরিমাদি লিখেছেন যে আমার না এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে, কারণ আমার হাজব্যান্ড একমাত্র ছেলে, তো সে পড়াশুনো করেছে, আইআইটি গেছে, তারপরে সে বাইরে বাইরে চাকরি করেছে, তো তার কোনোদিনই শ্বশুরমশাইয়ের এই হোমস্টের যে বিজনেসটা রয়েছে তার প্রতি খুব একটা ইন্টারেস্ট কোনো দিনই ছিল না, কারণ সে একটা বড় কোম্পানিতে অনেক রেসপন্সিবল একটা পদে চাকরি করে। তো বিয়ের আগে যখন আমি শুনেছিলাম, তো তখন ওনার শ্বশুরমশাই ওনাকে বলেছিলেন যে আমি সবটা করব, তুই যদি একটু আমার পাশে থাকিস আমার খুব ভালো লাগবে। তো উনি সেই সময়ই ওনার শ্বশুরমশাইকে বলেছিল যে হ্যাঁ, আমি থাকবো। তো বিয়ের পরে উনি, ওনার শ্বশুরমশাই, ওনার হাজব্যান্ড সবাই যায় ওইখানটায়, মানে যেখানে আর কি হোমস্টেটা ছিল, এই হোমস্টেটা যেটা সিকিমে রয়েছে, গ্যাংটকের কাছে আর কি। তো সেখানে যায় এবং সব কিছু দেখে শুনে বুঝে নেয় ব্যাপারগুলো কীরকম কী চলছে। তো এই অনলাইনে যে বুকিং টুকিংগুলো হয় সেগুলোর দায়িত্বটা এই মধুরিমাদির আর কি ট্যাকেল করে। তো উনি জানিয়েছেন যে এরকম অনেক ট্যুরিস্ট আসে যারা খুব সুন্দরভাবে আমাদের প্রপার্টিতে থাকে, নিজেদের থাকাটাকে খুব এনজয় করে, একদম বাড়ির মতো করে তারা কিন্তু তাদের এই রুমগুলোকে মেনটেন করে। আবার কিছু ট্যুরিস্ট এরকম আছে যারা চেক আউট করে যাওয়ার পরে বলছে সারা, মানে যে রুমটায় ওরা থাকে সেই রুমটা এতটাই তারা নোংরা করে, হয়তো তারা এক রাত কি ম্যাক্সিমাম 2 রাতের জন্যই হয়তো তারা ওই হোমস্টেতে ছিল, মানে এত নোংরা করে যে ওনাদের যে ক্লিনিংয়ের যে স্টাফ রয়েছে তারাও ঠিকমতো পরিষ্কার করে উঠতে পারে না। এবং উনি লিখেছেন যে আমাদের এরকম এক্সপিরিয়েন্সও হয়েছে, মাত্র 2 জন, মানে স্বামী স্ত্রী থাকতে এসেছে, এত নোংরা করেছে, ইভেন আমাদের হোমস্টের যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালে পর্যন্ত নোংরা লেগে গেছে, মানে আমাদের ক্লিনিং স্টাফ ওটাকে ক্লিন করতে পারছে না, আবার বাইরে থেকে লোকটাকে স্পেশালি ক্লিন করানো হলো। এরকমও বাজে এক্সপিরিয়েন্স আছে। তো এগুলো তো মোটামুটি কম বেশি হয়তো সব, মানে যাদের যাদের হোমস্টে আছে বা হোটেল আছে তারা হয়তো এগুলো কম বেশি এক্সপিরিয়েন্স করে থাকবে। কিন্তু উনি লিখেছেন যে এগুলো জানতাম যে কিছু কিছু ট্যুরিস্টে সেরকম ইচ্ছে করেই খুব নোংরা করে, বাথরুম নোংরা করে চলে যায়, কিন্তু এই রকম ঘটনা কখনো শুনিনি যে কিছু ট্যুরিস্ট তারা এরকম হোটেল বা হোমস্টেতে আসে রীতিমতো কোনো খারাপ কাজ করার জন্য। খারাপ কাজ বলতে অন্য মানুষের ক্ষতি কী করে করা যায়, বা এমন কোনো গুহ্য ক্রিয়া যেগুলো হয়তো তারা বাড়িতে করতে পারছে না, সেই জন্য তারা এমন একটা জায়গায় আসে যেটা বেশ পাহাড়ি জায়গা, বেশ ফাঁকা ফাঁকা, আর এরকমভাবে কোনো হোমস্টে বা হোটেলে তারা এই কাজগুলো করে। এবং এইরকমই একটা ইনসিডেন্ট ওনাদের এই সিকিমের, মানে গ্যাংটকের কাছে যেখানে হোমস্টে রয়েছে, সেখানে যে রুম নম্বর 6, সেখানে একটা এরকম ঘটনা ঘটেছিল। তো সেটাই উনি শেয়ার করেছেন। আমি আপনাদের সকলকে বলবো যে আজকের ঘটনাটা খুব মন দিয়ে শুনুন, এবং আপনারা সকলেই ভ্যাকেশন কাটাতে এদিক ওদিক যান, তো হোটেলে বা হোমস্টেতে গিয়েও আপনারা কিন্তু আপনাদের চোখ কান অবশ্যই খোলা রাখবেন, কারণ হতেই পারে এই ধরনের মানুষ, মানে কখন কোথায় চলে যায় সেটা তো বলা যায় না, এবং তারা কিন্তু যেখানেই যায় এই ধরনের খারাপ কাজগুলো কিন্তু করে। তাই আজকের ঘটনাটা মন দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন এবং নিজেদেরকে কিন্তু অনেক বিপদ থেকে রক্ষাও করতে পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত।
আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন এবং আপনাদের জীবনে বা এরকম আপনাদের পরিচিত কারোর জীবনে এরকম ঘটনা থাকলে সেগুলো লিখে পাঠান। আর একটা কথা আমি বলবো, অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, কিন্তু আমি খেয়াল করছি আজকালকার দিনে অনেকেই এরকম ঘটনা পাঠাচ্ছেন যেগুলো পড়ার পরে আমি পরিষ্কার বুঝতে পারছি যে তারা হয়তো নিজেরাই কোনো খারাপ কাজ করছেন বা তারা জানেন যে এটা করা উচিত না, তাও তারা করছে, তারপরে তাদেরকে কোনো না কোনোভাবে ভুগতে হচ্ছে। তো আমি এই ধরনের ঘটনা মানে এগুলো আমি স্প্রেড করতে চাই না, সেই জন্য আমি ঘটনাগুলো শেয়ার করতে পারি না। তবে একটা ছোট্ট কথা আমি বলি, আপনারা নিজেরাকে না নিজেদের কাজগুলো দেখুন যে আপনারা কি করছেন। তো আপনি যদি খারাপ কিছু করেন, অন্যের ক্ষতি করেন, খারাপ কিছু করেন, তো অবভিয়াসলি আপনার সাথে খারাপই হবে, ভালো তো হওয়া সম্ভব নয়। আর আপনাদের মধ্যে কয়েকজন আবার এটাও মানে কিছু 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 ঘটনার কমেন্টে দেখি আপনারা লিখেছেন, মানে এরকম 4-5 জনই আছে, তো লিখেছে যে এখনকার দিনে খারাপ করলেই ভালো থাকা যায়, এখনকার দিনে কারোর ভালো করতে গিয়ে, উপকার করতে গিয়ে অন্যের ক্ষতি হয়। দেখুন, আপনার যদি মনে হয় যে কাউকে উপকার করতে গিয়ে আপনার ক্ষতি হতে পারে, আপনি ম্যাক্সিমাম কী করতে পারেন, আপনি হয়তো সেই উপকারটা তাকে করলেন না, আপনি সেই হেল্পটা করলেন না, এই অবধি ঠিক আছে। কিন্তু কারোর ক্ষতি করলে আপনার ভালো হবে, এই চিন্তাভাবনাটা তাই বলে প্লিজ মাথায় রাখবেন না, কারণ এটা কিন্তু সত্যিই আপনাকে বিপথে চালিত করবে। তো এটুকুই বলার ছিল। আমি বেশি, দেখুন আমি তো এই বিষয়ে এক্সপার্ট নই, তো আমি বেশি কথা এই বিষয়ে বলবো না। আপনারা যেগুলো লিখেছেন তার রেসপেক্টে আমি জাস্ট এইটুকু বললাম। আমি বেশ কিছু ঘটনার কমেন্টে দেখলাম কয়েকজন এরকম লিখেছেন, ওই 4-5 জন মতো, আমি তাদের উদ্দেশ্যেই কিন্তু কথাটা বললাম, এটা কিন্তু সবার জন্য নয়। তো এবারে চলে যাচ্ছে আমি সরাসরি আজকে ঘটনায়। তো আমি তো আপনাদেরকে ইন্ট্রোডাকশন যেটা বললাম যে মধুরিমাদির বিয়ে হয়েছে ওরকমই 7 বছর আগে, এবং ওনাদের বিয়ের ঠিক আগ দিয়ে ওনার শ্বশুরমশাই এই হোমস্টেটা লিজে নিয়েছেন 15 বছরের জন্য। তো যখন থেকে ওনার মানে ওনার বিয়ে হয়, উনি কিন্তু এই হোমস্টে টুকটুক মানে খুঁটিনাটি সমস্ত বিষয় কিন্তু উনি চেষ্টা করে দেখার, এবং উনি প্রত্যেক মাসে সম্ভব না হলেও 2 মাস 2.5 মাস অন্তর অন্তর উনি কিন্তু 2টো হোমস্টেই ভিজিট করেন, এবং সেখানে ঠিকমতো সব কিছু ঠিকঠাক চলছে কিনা প্রত্যেক দিন 2-3 বার করে ওখানকার যারা ম্যানেজার রয়েছে তাদের সাথে কমিউনিকেট করা, সব কিছুই উনি করেন। তো এই যে বললাম যে প্রচুর ট্যুরিস্ট আসে, বা সবাই সমান হয় না, সবার ব্যবহার সমান হয় না, তো এগুলো তো হতেই থাকে। তো একদিন কি হয়, ওনাদের সেই গ্যাংটকের কাছে যে হোমস্টে রয়েছে, ঠিক রাত 1:30 নাগাদ ওনারা তখন দিল্লিতে ছিলেন, মানে মধুরিমাদি ওনার হাজব্যান্ড দিল্লিতে ছিলেন। তো ওনাদের কাছে কল আসে, মানে মধুরিমাদির কাছেই মেইনলি কলটা আসে, যেহেতু ওনার শ্বশুরমশাইয়ের বয়স হয়েছিল, তো মানে উনি ম্যানেজারদের বলে রেখেছিলেন যে 8টার পরে আপনারা কেউ আমার শ্বশুরমশাইকে কল করবেন না, মানে সকালবেলা 9টার আগে করবেন না, রাতের বেলা 8টার পর করবেন না, যা কিছু এই সম্পর্কিত আছে আমাকে বলবেন, এবং কোনো সমস্যা হলে বা কোনো কিছু নিয়ে হয়তো প্রবলেম হচ্ছে সে সমস্ত কিছু আমি দেখব। কারণ উনি চাইতেন যে ওনার শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে, উনি যাতে এইসব বিষয়ের মধ্যে ওনার টেনশন না বাড়ে। তো ওনার কাছে রাত 1:30 নাগাদ ফোন আসে। এবার প্রথম যখন ফোনটা এসছে উনি ঘুমিয়েছিলেন, তো ঘুমিয়ে হঠাৎ করে ওনার হঠাৎ করে যখন ফোনটা বেজেছে, ওনার না মানে ঘুমটা ভেঙে যায়, কিন্তু মানে ফোনটা রিসিভ করতে করতে ফোনটা মিস কল হয়ে যায়। তো উনি ভাবছেন যে এত রাতে ম্যানেজার কেন ফোন করছে, তার তো ফোন করার কথা নয়। তো উনি ভাবছেন আমি কি কল ব্যাক করবো এখন, নাকি আমি সকালে কল ব্যাক করবো। তো এই ভাবতে ভাবতে আবার কল এসছে, তো উনি তখন কলটা রিসিভ করেছেন। তো রিসিভ করার পরে ফোনের ওপার থেকে ওই প্রপার্টির যিনি ম্যানেজার ছিল তিনি বলছে যে একটা ছোটোখাটো আগুন লেগেছিল, এখন মোটামুটি সব ঠিকঠাক আছে, কিন্তু যে ঘরে আগুনটা লেগেছিল সেই ঘরে মোটামুটি একটু ক্ষতি হয়েছে। এবার ওই আগুন লেগেছে কথাটা শুনেই না ওনার মানে যেটুকু যা ঘুম চোখে ছিল সব ঘুম একদম উড়ে গেছে। উনি তো চিৎকার করে উঠেছে, কী বলছেন আপনি, আগুন লেগেছে হোমস্টেতে? বলছে না না, এখন সব কিছু ঠিক আছে, শুধু একটা ঘরেরই ক্ষতি হয়েছে, কিন্তু সেটাও মানে ঠিকঠাক করা যাবে বলে মনে হচ্ছে। এবার আপনারা তো সকলেই জানেন যে পাহাড়ের দিকে এগুলো সব কাঠেরই মেইনলি হয়ে থাকে, ফলে আগুন একবার যদি আগুন লাগে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি স্প্রেড করার একটা প্রবাবিলিটি তৈরি হয়। আর পাহাড়ি জায়গায় রাতের দিকে খুব ঠান্ডাও থাকে, হাওয়া দেয়, ফলে আগুন কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়।
তো ওনার এই কথাবার্তা শুনে তো ওনার হাজব্যান্ড পাশে শুয়েছে, হাজব্যান্ডও জেগে গেছে, তিনিও খুব অবাক হয়ে গেছে যে এত রাতে এরকম একটা ফোন এসছে। তো উনি যাই হোক ফোনের সমস্ত ডিটেলস জিজ্ঞেস করে যে কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে, বলে ছবি টবি পাঠাতে। উনি বলেন ঠিক আছে আমি সব পাঠাচ্ছি। এবার তখন ওনারা ঠিক করলো যে পরের দিন ওনারা যাবে, ফ্লাইটে করে যাবে এবং নিজেরা গিয়ে দেখে আসবে যে কী সমস্যা হয়েছে। তো ওনার হাজব্যান্ড বললো যে দেখো বাবাকে এখন বলার দরকার নেই এই বিষয়ে, বাবাকে আমরা কালকে সব কিছু দেখে টেকে আসি, তারপরে বাবার সাথে এই নিয়ে আলোচনা করব, তাহলে বাবার প্রচণ্ড টেনশন হবে। তো যাই হোক ম্যানেজারকে ফোন করে বলা হলো যে যেন ওনার শ্বশুরমশাইকে এই বিষয়ে কিছু না জানানো হয়। উনি বললেন না আমি কিছু জানাবো না। এবার তখন অবধি ওনারা জানে না যে অ্যাকচুয়ালি আগুনটা কী করে লেগেছে। তো ওনাদেরকে ম্যানেজার যেটা বলে যে ওনাদের এরকম একটা ঘটনা যখনই কেউ শোনে তখন সবার আগে যেটা ভয়ের ব্যাপার হয় যে ওখানে ঠিক আছে জিনিসপত্র পুড়ে গেল, সেটাকে না হয় ঠিক আছে একটা মানিটারি লসের উপর দিয়ে যাবে। তো এই ঘটনাটা যখন উনি প্রথম শোনেন মধুরিমাদি, উনি প্রথমেই জিজ্ঞেস করে যে রুমটা কি বন্ধ ছিল না ওখানে ট্যুরিস্ট ছিল? তো বলছে 2জন ট্যুরিস্ট ছিল। তো তখন বলছে তাহলে এদের কি অবস্থা? তো বলছে না ওনারা সেফ আছে, আর এটা একটা এদেরই ফল্ট, এটা মনে হচ্ছে ট্যুরিস্টেরই ফল্ট কোনো, হঠাৎ করেই ঘটনাটা ঘটেছে, তার কিছুক্ষণের মধ্যেই জানিয়েছে, ফলে তখন অবধি কী অ্যাকচুয়ালি ঘটেছে বা মেন আগুন লাগার কারণ কী ছিল সেটা কিন্তু কেউ জানে না। যাই হোক ওনারা তো প্রচণ্ড টেনশানে হয়ে গেল। তো যাই হোক আর ঘুমটুম হলো না, ওনারা ব্যাগপত্র সব প্যাক করে নিল। প্যাক করে নিয়ে ওনার হাজব্যান্ড টিকিট কাটলো 2টো। তো যাই হোক এবার আর তো ঘুম হলো না। পরের দিন ভোর ওনার এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওখানে পৌঁছতে বেশ অনেকটা সময়ই লেগে গেল। তো পৌঁছানোর পরে মাঝখানে তো রাস্তায় কথা হচ্ছে, বলছে যে আর কি ওই ম্যানেজার বলছে যে এখানে এই যে আগুনটা লেগেছে, এই আগুন লাগার পিছনে কিন্তু যে 2জন গেস্ট ওই রুমে ছিল তারাই দায়ী, এটুকু বোঝা গেছে। এবার কেন দায়ী, কীভাবে দায়ী সেটা তো আর তখন অতটা জানা যাচ্ছে না। শুধু উনি বলেছিল যে ট্যুরিস্ট যে 2জন যে ট্যুরিস্ট ছিল, যে 2জন গেস্ট আর কি, তাদেরকে আলাদা একটা ঘরে রাখা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে আমাদের যিনি মালিক আছেন তিনি না আসা অবধি, তার বাড়ির লোক না আসা অবধি আপনাদেরকে এখান থেকে আমরা চেক আউট করতে দেবো না। এবার যে 2জন গেস্ট ছিল তারা উল্টে এই হোটেল কর্তৃপক্ষর উপরই, যারা ওই হোমস্টের যারা কর্তৃপক্ষে ছিলেন, ম্যানেজার আরও যারা স্টাফ ছিল, তাদেরকেই দোষারোপ করছে। তো তখন এরা বলেছে যে আপনারা যদি বেশি ঝামেলা করেন আমরা কিন্তু পুলিশে খবর দেবো, এমনিতেও ব্যাপারটা জানাতে তো হবে, আপনারা যদি বেশি ঝামেলা করেন, এক্ষুনি যদি বেরিয়ে যেতে চান তাহলে কিন্তু আমরা লিগাল স্টেপ নিতে বাধ্য হব এখনই এই মুহূর্তে। তো এই সমস্ত কিছু বলে ঠলে ওই 2জন গেস্টকে কোনো রকমে জোর করেই যাকে বলে আটকে রাখা হয়েছে। তারা বারবারই চেক আউট করতে চাইছে, কিন্তু তাদেরকে বলা হচ্ছে আপনারা একটু ওয়েট করে যান, ওনারা আসছে, তারপরে আপনারা চেক আউট করে বেরিয়ে যাবেন। যাই হোক তো ওনার এবং ওনার হাজব্যান্ড 2জনেরই বেশ টেনশন হচ্ছে যে কী হয়েছে, কত দূর ক্ষয়ক্ষতি হয়েছে। আর ওটা তো আর ওনাদের নিজস্ব না, ওটাও লিজ নেওয়া, ফলে ওখানে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে পুরো জিনিসটাকে ঠিকঠাক করা সব কিছু একটা বিশাল টাকা পয়সার ব্যাপার চলে আসবে। তো ওনারা ওখানে আলটিমেটলি পৌঁছয়। তো পৌঁছানোর পরেই যে 2জন গেস্ট ওই রুমে ছিল তারা তো উল্টে প্রচণ্ড ক্ষোভ দেখাচ্ছে, বলছে যে আপনাদের হোমস্টেতে এরকম করে আগুন লেগে গেল, যদি আমাদের প্রাণ সংশয় হতো বা আমাদের যদি কিছু হয়ে যেত তখন কি হবে। তো তখন মধুরিমাদি বলছে যে আগে ব্যাপারটা আমাকে শুনতে দিন, কি হয়েছে ব্যাপারটা। তো তখন ম্যানেজার বলছে যে এনারা ঘরের ভিতরে এমন কিছু কাজ করছিল যেখান থেকে আগুনটা লেগেছে। এবার কারণ ওরা ঘরের মধ্যে দাহ্য জিনিস পেয়েছে এবং ঘরের একটা কোনায় যজ্ঞকুণ্ড মতো বানিয়ে নাকি কী সব আহুতি দেওয়া হচ্ছিল এবং সেখান থেকে অ্যাকচুয়ালি আগুনটা লাগে। এবং এটা ওনারা প্রথম 2বার স্বীকার করেছিল, কিন্তু তারপরে যখন পুলিশের কথা বলা হয়েছে তারপর থেকে আর এই যে 2জন গেস্ট তারা সেটা স্বীকার করছে না, বলছে না আমরা ওরকম কিছু করিনি, আমরা তখন না বুঝে হ্যাঁ বলেছিলাম, আমরা ভয় পেয়ে গেছিলাম, আমরা ওরকম কিছু করিনি। অথচ ওই রুমের ভিতর থেকে এমন অনেক কিছুই পাওয়া গেছে যেটা ওই রুমে ছিল না বা আসার কথাও নয়। ওনারাই ওখানে এমন কিছু রিচুয়াল করছিল যার জন্য ওনারা ওই জিনিসগুলো ওই রুমে এনেছিলেন। যাই হোক তো এবার যখন পুরো বিষয়টা শুনলেন তো মধুরিমাদি এবং ওনার হাজব্যান্ড 2জনেরই খুব অবাক লাগে এবং রাগও হয় যে 2জন গেস্ট স্বামী স্ত্রী, তারা ঘুরতে এসছে, ঘুরবে ফিরবে আনন্দ করবে চলে যাবে, এটাই তো স্বাভাবিক। এবং ওই যে বললাম অনেক ট্যুরিস্ট আসে যারা খুব নোংরা করে,
বাথরুম নোংরা করে দেয়, ঘর নোংরা করে, জিনিসপত্র প্রচণ্ড এদিক ওদিক করে দেয়, সেটা এক জিনিস। কিন্তু এরা এখানে কোনো স্পেশাল রিচুয়াল করছিল, ঘরের ভিতরে তার যজ্ঞকুণ্ড বানিয়ে যজ্ঞ করছিল, এইটা ওনাদের কাছে না মানে ভীষণ রকমভাবে অদ্ভুত এবং খুবই একটা ওদের কাছে শকিং লাগে, যেটা কি করে সম্ভব। এবং গিয়ে দেখছে দেয়াল ফেয়ালে সব কালো কালো দাগ হয়ে গেছে এক সাইডে, ওনাদের খাটের কিছুটা অংশ এরকম কালশে দাগ পড়ে গেছে, মানে ক্ষয়ক্ষতি হয়েছে, হয়নি সেটা নয়, বাট খুব ম্যাসিভ সেটা নয়, খুব ম্যাসিভ আকারে নয়, এটুকুই। যাই হোক, তো ওনারা তখন ওনার হাজবেন্ড তো তখন ভাবছে যে কীভাবে কি রিপেয়ার করতে হবে, কীভাবে এগুলো ঠিক করতে হবে, কত টাকা লাগতে পারে। কিন্তু মধুরিমাদির মাথাটা অন্য জায়গায় কাজ করছে, যে এরা অ্যাকচুয়ালি তাহলে কী করছিল। ওনার হাজব্যান্ড একটা এস্টিমেশন বার করলো যে কত টাকা ওদের থেকে পেনাল্টি দেবে এরকম কাজ করার জন্য, সেগুলো আর কি উনি হিসেব করছেন। কিন্তু এদিকে মধুরিমাদির মাথায় চলছে যে এরা কী করছিল এবং কী উদ্দেশ্যে এই হোমস্টেতে তারা আসে। এবং স্বাভাবিক ওই কাপল দুটো তো প্রথমে বলছে না আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমরা কিছু করিনি, হ্যানা ত্যানা বলছে। এবং তারপর যখন তাদেরকে বলা হলো যে আপনাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে, তো তখন ওনারা বলছে যে আমরা একটা টাকার অ্যামাউন্ট বলে যে এর বেশি আমরা দিতে পারবো না, আমাদের কাছে নেই। অনেকবার বলে ঠলে, তো তখন মোটামুটি আর কি একটা গড়রাজি মতো হয় টাকাটা দেওয়ার জন্য। কিন্তু এদিকে মধুরিমাদির মাথায় বারবার ঘুরছে যে এরা তো এক্ষুনি টাকা দেবে, বেরিয়ে চলে যাবে, কিন্তু কি করছিল এরা, কেন করছিল, সেটা তো জানা যাবে না, সেটা জানাটা খুব দরকার। এবং ওই জায়গায় মানে ওই পজিশনে মধুরিমাদির কেন জানি না মানে মনে হয় যে এই ঘরে ওরা কিছু একটা করে গেছে, এবং সে বিষয়ে উনি কিন্তু নিশ্চিত হয়। এবার উনি ভাবতেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এদের সাথে কথা বলতে হবে, যদি এরা একবার এখান থেকে বেরিয়ে যায় তাহলে আর আমি এদের পাবো না, ফলে এরা কী করছিল, কেন করছিল, সেটা আর কিন্তু কোনোভাবেই জানাটা সম্ভবপর হবে না। এইবারে মধুরিমাদি এবং ওনার হাজব্যান্ড যখন আলটিমেটলি ওখানে গিয়ে পৌঁছলেন, ওনারা দেখেন যে ওই দম্পতি তাদের সাথে হোটেলের যারা মানে স্টাফ ছিল, যে ম্যানেজার, তাদের সাথে একটা বচসা চলছে। এবার ওনারা যখন দেখেছে যে মালিক পক্ষের লোক এসছে, তো তারা বলছে যে দেখুন এনারাই সেই রুমে ছিলেন, এবং এনারা একবার বলছে যে শর্ট সার্কিট হয়েছে, একবার বলছে ওনারা নাকি মোমবাতি জ্বালিয়েছিল রুমের ভিতরে, সেখান থেকে আগুন লেগেছে। এবার মধুরিমাদি যেটা লিখেছেন যে আমার মনে না একটা সংশয় তৈরি হয়েই গেছিল যে কিছু তো একটা ব্যাপার আছে। তো আমি ওখানে পৌঁছই এবং আমার হাজব্যান্ড তো প্রচণ্ড মাথা গরম করে ফেলে। ও তো আগে দেখছে যে কী ক্ষয়ক্ষতি হয়েছে কী না হয়েছে এগুলো আর কি দেখছে। এবং আমি তখন ভদ্রমহিলাকে আর কি, যে দুজন গেস্ট ছিল সেই ভদ্রমহিলাকে বলছে যে কী হয়েছিল। তো এই মহিলা না মানে অত্যন্ত রুড বিহেভ করা শুরু করে, এবং উনি বলেন যে আপনাদের এই হোমস্টেটা খুব বাজে, একদম বাজে পজিশান, একদম বাজে ঘর। এবং সত্যি প্রথমে বললো যে শর্ট সার্কিট হয়েছিল নাকি। তো তারপরে বলছে যে শর্ট সার্কিট যদি হয়ে থাকবে তাহলে যে সুইচ বোর্ড রয়েছে সেই সুইচ বোর্ডটা দেখলে তো বোঝা যাবে যে সেখানে শর্ট সার্কিট হয়েছিল কি হয়নি। তো এই মহিলা তখন বলছে যে না তখন হয়নি, কিন্তু হঠাৎ করেই নাকি পাওয়ার কাট হয়ে যায় ওনাদের রুমে, এবং তারপর নাকি ওনারা একটা ওই রুমের ভিতরেই যে ড্রয়ার ছিল, তো সেই ড্রয়ারে নাকি মোমবাতি রাখা ছিল। তো উনি নাকি সেই মোমবাতিটা জ্বালান, এবং তারপরে নাকি সেই মোমবাতি থেকেই ওনাদের অজান্তে আগুন ধরে গেছে। এবার এখানে সবথেকে বড় কথা হচ্ছে যে ওনাদের ওই হোমস্টেতে সেদিন কোনো পাওয়ার কাট হয়নি, আর যদি বা ওখানে পাওয়ার কাট কখনো হয়ও সেখানে কিন্তু মানে যাতে আনইন্টারাপ্টেড সাপ্লাই প্রত্যেকটা ঘরে থাকে সেই জন্য কিন্তু ওখানে ডিজির ব্যবস্থা আছে। তো ওনাদের ওই হোমস্টের যিনি দায়িত্বে ছিলেন, যিনি ম্যানেজার, তিনি বলেন না কালকে তো কোনো এরকম ঘটনা ঘটেনি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে দরকার ছাড়া মোমবাতিটা জ্বালানো হলো কেন, এটাই হচ্ছে সবথেকে ওনাদের কাছে বড় প্রশ্ন। আর মোমবাতি জ্বালানোর জন্য ওখানে কিন্তু রীতিমতো স্ট্যান্ড পর্যন্ত দেওয়া রয়েছে, ক্যান্ডেল স্ট্যান্ড, সেখানেই জ্বালানোর কথা। তো যাই হোক, এবার ওই মহিলা মানে যে দম্পতি ছিল হাজব্যান্ড ওয়াইফ, তো সেই মহিলা প্রচণ্ড রুড বিহেভ করা শুরু করে, মানে পাগলের মতো আচরণ করছে, বলছে আমাদের কিছু একটা প্রাণ সংশয় হয়ে যেত, এই আগুনে যদি আমরা পুড়ে যেতাম কি হতো, আমাদের প্রাণ চলে যেত, এরকম নানান উল্টোপাল্টা কথা বলে। এবার ওনার হাজব্যান্ড তো বলছে যে না আপনাদেরকে একটা ক্ষতিপূরণ দিতে হবে, আর এই বিষয়টা আমরা থানায় জানাবো যে এরকম ঘটনা ঘটেছে। তো ওই মহিলা
মানে অত্যন্ত অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং বলে যে আপনারা আমাদের থেকে টাকা নিচ্ছেন, আবার আপনারা আমাদেরকেই ফাঁসাতে চাইছেন, আপনাদের ভালো হবে না, এই না সেই না, নানান উল্টোপাল্টা কথা বলতে থাকে। তো সেই সময় মধুরিমাদির মনে হলো যে এই ফ্যামিলিটা ভালো না এবং এদের সাথে আমরা যতক্ষণ ইন্টারাকশান করবো আর কি, ততই আমাদের বাজে এক্সপিরিয়েন্সই হবে। তো উনি তখন ওনার হাজব্যান্ডকে বলে যে ছেড়ে দাও, ওরা যা টাকা দিচ্ছে সেটা নিয়ে আমরা ব্যাপারটাকে এখানে ক্লোজ করে দিই। আর সত্যি বলতে কি, মানে ক্ষতি তো হয়েছিলই, কিন্তু মানে এর থেকে অনেক বড় ক্ষতি হতে পারত। মানে ওনারা দেখলেন যে ওনাদের যে মানে হোমস্টের যে ঘরটা রয়েছে সেই ঘরের একটা দেয়াল এফেক্টেড হয়েছে, আর পর্দাগুলো পুড়ে গেছে জানলার পাশে। তো ওগুলো মানে রিপেয়ার করলে ঠিক হয়ে যাবে, খুব মানে মেজর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, ওনার হাজব্যান্ডও পরে বুঝলো যে হ্যাঁ সত্যিই তো এখন এদের সাথে ঝগড়া ঝামেলা অশান্তিতে গেলে একটা প্রবলেম হতে পারে। আর সেই সময় মোটামুটি ট্যুরিস্ট পরে বুকিং ছিল, এখন যদি একটা ঝামেলা যদি চলতে থাকে হোমস্টের মধ্যে, বাকি গেস্টদের মধ্যেও একটা প্রবলেম হতে পারে। তো সব দিক চিন্তা ভাবনা করে ওনারা ভাবলেন যে ঠিক আছে, তাই করা হোক। তো ওদের থেকে সেই পরিমাণ টাকাটা নেওয়া হলো এবং ওরা সেই টাকাটাও সহজে দিতে চাইছিল না। তারপরে যাই হোক দিয়ে ওরা ওখান থেকে চলে যায়। এবার ওরা যখন ওখান থেকে চলে যায়, তো সবার আগে তো একজনকে ডাকা হলো যারা এই ধরনের কাজকর্মগুলো করে। তো তারা বলল যে আমাদের 6-7 দিন লাগবে, আমরা পুরো রুমটাকে আগের মতো করে দেব। এবার ওখানে যিনি দায়িত্বে ম্যানেজার ছিলেন, তো তাকে যখন জিজ্ঞেস করা হয় ব্যাপারটা, তো তখন বলে যে জানলা দিয়ে ওরাই নাকি প্রথম আগুন দেখতে পায়, তো তারপরে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এবং আরও মজার বিষয় হচ্ছে যে আগুনটা যখন ভিতরে জ্বলছিল তখন কিন্তু এরা মানে এই যে দম্পতি যারা ভিতরে ছিল, বাইরের লোক দেখে চিৎকার করার আগে কিন্তু এরা আগুন আগুন বলে চিৎকার করা বা রুম থেকে বেরিয়ে আসে এরকম কিছুই করেনি। আর যেটুকু ওরা বুঝতে পারে, মানে যারা ম্যানেজার ছিল বা যে দায়িত্বে ছিল যারা, তারা যখন রুমে ঢোকে তারা বুঝতে পারে যে এই দম্পতি যে সেই সময় ঘুমোচ্ছিল বা তারা ঘরে ছিল না তা কিন্তু নয়, ওরা রুমেই ছিল এবং জেগেই ছিল। এবং সবথেকে বড় প্রশ্ন এই মানে মধুরিমাদির মনে এটা আসে যে তাহলে ওই দম্পতি যখন রুমে ছিল তারা আগুন দেখে চিৎকার চেঁচামেচি কেন করলো না, বা তারা রুম থেকে বেরিয়ে আসারই বা প্রথমে চেষ্টাটা কেন করলো না। হ্যাঁ, হয়তো রুমটা অনেক বড় ছিল বা ওনারা বুঝতে পেরেছে যে আগুনটা অতটাও বড় নয়, কিন্তু তাই বলে হঠাৎ করে যদি তাদের রুমে যদি আগুন ধরে, সাধারণ যে কোনো মানুষের একটা অত্যন্ত স্বাভাবিক রিয়াকশান হবে যে তারা ওখানে চিৎকার চেঁচামেচি শুরু করবে অথবা ওই রুম থেকে অ্যাটলিস্ট বেরিয়ে আসবে। কিন্তু এক্ষেত্রে ওই দম্পতি এর কোনোটাই করেনি। যাই হোক, এরকম অনেক প্রশ্নই মনের মধ্যে ছিল। যেহেতু পরপর সব বুকিং ছিল অনেক গেস্টদের, তো ওনারা তখন ব্যাপারটাকে ক্লোজ করে দেয় এবং ওই রুমটা ওনারা বন্ধ রাখে এবং বাকি যে কটা রুম ছিল সে কটা রুম ঠিকঠাক মতো গেস্ট আসা যাওয়া করে এবং ওই 6-7 দিন লাগে পুরো রুমটাকে আবার রিনোভেট করতে। যাই হোক, তো এরপরে ওনারা ওখান থেকে চলে আসার পরে ওনার মানে ওই যে রুমটা ছিল সেই রুমে শুধুমাত্র যে কাঠের যে পোর্শনগুলো পুড়ে গেছিলো বা পর্দা পুড়ে গেছিলো তা কিন্তু নয়, ইলেকট্রিসিটির যে বোর্ড ছিল সেই বোর্ডটাকেও কিন্তু চেক করা হয় যে সত্যি সেখান থেকে কোনো প্রবলেম হয়েছিল কিনা। যথারীতি সেই বোর্ডে কোনো প্রবলেম পাওয়া যায়নি, কিন্তু ওই যেহেতু আগুন লেগে গেছিলো তো সেই দেওয়ালে একটা সুইচ বোর্ড ছিল, সেইটা একটুখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তো সেটাকেও পুরোপুরি ঠিক করা হয়। যাই হোক, তো এরপরে যেটা হলো যে ওই রুমটা তো কিছুদিন বন্ধ ছিল, ওই রুমে তো কোনো গেস্টকে রাখা হয়নি। তো 10-12 দিন পরে যখন রুমটা আবার পুরোপুরি ফাংশনাল হয়ে গেল, তো একটা গেস্ট আসে, তো সেই গেস্টকে ওই রুমটা অ্যালোকেট করা হয়। এবার ওই রুমে গেস্ট জাস্ট ঢুকেছে 1 ঘন্টাও হয়নি, উনি মানে এসে নিজের লাগেজটা রেখে, একজন সিঙ্গেল ভদ্রলোক ছিলেন মধ্যবয়সী, তো তিনি এসে নিজের লাগেজটা রেখে উনি জাস্ট নিজের রুম থেকে বেরিয়ে কল করছিলেন। তো কলটা যখন এন্ড হওয়ার পরে উনি ওনার রুমে ঢোকেন। রুমে ঢোকার পরে উনি যখন মানে হাত পা মুখ ধুয়ে উনি যখন শুতে যাবেন, ঠিক সেই মুহূর্তে উনি যখন খাটে ওঠার মিনিট 5-এর মধ্যে কিন্তু খাটটা ভেঙে যায় এবং উনি লিখেছেন যে একটা মোটা ভালো কাঠের খাট
আমরা প্রত্যেকটা রুমেই মানে সিঙ্গেল খাট হলে সেটাও কাঠের, এবং ডবল বেড হলে মানে কুইন সাইজের খাট যেটা ছিল সেটাও কিন্তু শক্তপোক্ত মোটা কাঠের, সেটা ভেঙে যায়। এবং তাতে তো ভদ্রলোক মানে আহত হয়নি সেভাবে, কিন্তু বুঝতেই পারছেন ফট করে খাট ভেঙে যাওয়া এটা একটা সবার কাছে একটা ট্রমাটিক ব্যাপার হবে। তো উনি তো প্রচণ্ড রেগে যান, রেগে গিয়ে উনি রিসেপশানে আসেন এবং রিসেপশানে যিনি ম্যানেজার ছিলেন তাকে বলে যে আপনারা হোমস্টেতে এই ধরনের ফার্নিচার রাখেন, আজকে যদি আমি এভাবে পড়ে যেতাম তাহলে আমার হাত বা কোমর ভাঙতে পারত। এবং বিষয়টা সত্যিই খুবই লজ্জাজনক বিষয়। তো যাই হোক, তখন কোনো রকমে ওনার রুমটা চেঞ্জ করে দেওয়া হয়, একটাই রুম ফাঁকা ছিল। এবং ওনারা ভাবে যে এটা হলো কী করে। এবং যখন ম্যানেজার রুমে আসে তো দেখছে যে খাটের দুটো পায়াতে কিন্তু সত্যি প্রবলেম আছে, মানে সে কারণেই আর কি ভেঙে পড়ে গেছে। যাই হোক, তো এই খবরটাও ওনাদেরকে জানানো হয়। তো মধুরিমাদি শোনে, ওনার হাজবেন্ডও ব্যাপারটা শুনেছে। তো ওনাদের না একটু অবাকই লাগে যে হঠাৎ করে খাট ভেঙে পড়ে যাবে এই রকম সিচুয়েশান কী করে হলো। তো তারপরে ভাবলো যে ওই রুমটা যখন রিনোভেশন হচ্ছিল, লোকজন কাজ করতে ঢুকেছিল, তো হয়তো কোনো কারণে সেখানে ঠোকাঠুকি লেগে কোনো কারণে হয়তো খাটটা নড়বড়ে হয়ে গেছিলো বা কিছু একটা হয়তো প্রবলেম হয়েছিল। যাই হোক, তো ওনার শ্বশুরমশাইও বিষয়টা জানে, আগের বিষয়টাও ওনাকে জানানো হয়। তো ওনার তো বয়স হয়ে গেছে, উনি তখন বললেন যে ঠিক আছে, দেখো যেটা ভালো বোঝো সেটা করো। যাই হোক, তো সেই খাটটাকে আবার যেখান থেকে আনা হয়েছিল সেখানে আবার পাঠানো হলো, তারা আবার সেটাকে ঠিকঠাক করে পাঠালো। তো ব্যাপারটা একটু ওনার খটকা লাগে, মানে মধুরিমাদির হাজবেন্ড ভাবলো যে ঠিক আছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, ঠিক আছে। কিন্তু মধুরিমাদি লিখেছে যে আমার মাথায় কিন্তু মানে একটা চিন্তা চলছিল যে কিছু তো একটা ব্যাপার আছে। মানে ওনাদের এতদিন ধরে হোমস্টের বিজনেস রয়েছে, কোনোদিনও এইরকম হয়নি যে একটা রুমে আগুন ধরে গেল, আবার এক মাসের মধ্যে আবার সেই রুমেরই খাট ভেঙে পড়ে গেল। এইটা একটুখানি অড লাগে। কিন্তু যাই হোক, উনি কিন্তু ওনার হাজবেন্ড বা ওনার শ্বশুরমশাই কাউকে এই বিষয়ে কিছু বলে না, যে ঠিক আছে এসব নিয়ে আর বলে কি লাভ। যাই হোক, আবার সেটা নিয়ে চললো কিছুদিন। তো এর কিছুদিন পরে ওই রুমটা তখন মধুরিমাদি বলেছিল যে ওই রুমটাকে আর একবার লোক এনে দেখাতে হবে, আরও যদি কোনো সমস্যা থাকে, কারণ এভাবে গেস্ট এসে তাদের এরকম খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা তো ঠিক না। তো বললো যে ওই রুমটা ছেড়ে দাও, অন্য যে কটা রুম আছে সেই রুমটাতেই মানে সমস্ত গেস্টদেরকে অ্যালোকেট করো। এইবারে ওই রুমটা ঠিক সংলগ্ন, মানে একদম পাশের যে রুমটা ছিল সেই রুমে একবার একটা কাপল আসে, ঠিক আছে, মানে এটা আমি নেক্সট মান্থের কথা বলছি। কাপল আসে এবং তারা তাদের 2-3 দিনের বুকিং ছিল, তো তারা মানে এক রাত থাকে ওই পাশের রুমটায়। পরের দিন সকালে যে ম্যানেজার ছিল তাকে বলছে যে আচ্ছা আমরা তো জানি না যে পাশের রুমে কোন গেস্ট থাকে, বাট যেই গেস্টই থাকুন না কেন তাদেরকে একটু বলবেন যে রাতের বেলা যেন এত আওয়াজ না করে, আমাদের খুব ডিস্টার্ব হয়েছে আগের দিন। আর কাঠের ঘরে বুঝতেই পারছেন, কাঠের বাড়িতে মানে ওপর নিচে আওয়াজটা যেমন খুব বেশি আসে, পাশের ঘরেও যদি ঠিকঠাক আওয়াজ হয় সেটা কিন্তু মানে একদম স্পষ্ট শোনা যায়, বরং বলা যেতে পারে এমনি কংক্রিটের ঘরের থেকে বেশি শোনা যায় কাঠের ঘরে। তো ম্যানেজার তো একটু অবাক হয়ে গেছে, উনি বলছেন যে না, পাশের ঘরে তো কোনো গেস্ট তো ছিল না, ওইখানে কিছু কাজ হচ্ছিল, কিন্তু রাতের বেলা তো কোনো কাজ হয় না, আর আগের দিন ইনফ্যাক্ট কোনো কাজ হয়ওনি। তো তখন ওনারা বলে যে দেখুন সেসব তো জানি না, কিন্তু পাশের ঘরে আপনারা হয়তো জানেন না, কোনো গেস্ট হয়তো এসেছিল বা আপনাদেরই কোনো স্টাফ হয়তো ঢুকে কোনো কাজ করছিল, ভীষণ আওয়াজ হচ্ছিল, এবং সেটাও অনেক রাতের বেলা। এবার এটা শুনে তো ম্যানেজারের একটু খটকা লাগে, এবং মধুরিমাদি যেটা লিখেছেন যে এই যে ম্যানেজার ওনাদের এই হোমস্টেতে ছিল তিনি অনেক পুরনো, মানে ওনার শ্বশুরমশাইয়ের এর আগে যখন অন্য জায়গায় দার্জিলিংয়ে হোমস্টে ছিল, তো তখন এই ভদ্রলোকই কিন্তু ওখানেও ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলেন। উনি শিলিগুড়ির বাসিন্দা, খুবই ভালো এবং খুবই বিশ্বস্ত একজন মানুষ। উনি আর কথা বাড়ায়নি, উনি বললেন যে না ঠিক আছে, আজকে আর কোনো অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। তো এইটা বলে ওই কাপল ঘুরতে বেরিয়ে গেছে। এবার ওই রুমে না তখন ম্যানেজার নিজে এসেছে এবং স্টাফেদেরও জিজ্ঞেস করেছে, যদিও ওখানে উনি মানে ম্যানেজার ছাড়া আর একজন স্টাফই 24 ঘন্টা থাকে, বাকি আর যে দুজন থাকে তারা আসে, কাজ করে চলে যায়, একজন কুক আর একজন সাফাই করার
একজন স্টাফ, আর এক দুজন আছে তাদেরকে খুব দরকার পড়লে ডাকা হয়, মানে তারা পার্মানেন্ট স্টাফ নয়। যাই হোক, তবুও ম্যানেজার যিনি ছিলেন তিনি আর একজন যে 24 ঘন্টা থাকে তাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি কালকে রাতে ওই ঘরে গেছিলে? উনি বলছেন না, আমি কেন যেতে যাবো, আমি আমার ঘরে ঘুমোচ্ছিলাম। খুব স্বাভাবিক, ওনার যাওয়ার কথাও নয়। তো উনি একবার ঘরটায় ঢুকলেন, ঢুকে দেখছে যে ঘরে তো কোনো প্রবলেম নেই, সব কিছু ঠিকঠাক আছে যেরকম যেখানে যেটা থাকার। তো তারপর উনি ভাবলেন যে নিশ্চয়ই গেস্ট হয়তো অন্য কোনো আওয়াজ পেয়েছে, সেটাকে হয়তো ভেবেছে যে এই ঘর থেকে আওয়াজটা এসছে। যাই হোক, তো যে দুজন গেস্ট ছিলেন তো তারা আবার বিকেলবেলা ঘরে এসেছে। তো ঘরে আসার পরে ম্যানেজার নিচে তাদের রুমে গেছে, গিয়ে বলল যে দেখুন পাশের রুমে তো কেউ থাকে না, রুমে একটু কাজ চলছিল, তো এখনও আমরা কোনো গেস্টকে ভাড়া দিচ্ছি না, মানে ওই রুমটা আমরা অ্যালোকেট করছি না, কিন্তু আপনারা আওয়াজটা কোথা থেকে পেয়েছেন? বলছে কেন, পাশের ঘর থেকেই পেয়েছি আমরা আওয়াজটা। তো তখন বললো যে দেখুন পাশের রুমে কেউ নেই, আর বলছে যে উল্টো দিকের রুমটা অকুপায়েড আছে, তো সেখানে একটা ফ্যামিলি তাদের ছেলে মেয়েদের নিয়ে এসছে, মানে একজন হাজব্যান্ড ওয়াইফ আর তাদের 2 মেয়ে, ছোট ছোট 2টো মেয়ে। বলছে হতে পারে তারা হয়তো লাফালাফি দাপাদাপি করছিল, সেই আওয়াজটা আপনি পেয়েছেন। এবার তখন ওই যারা কাপল ছিল তারা বলছে যে না আমাদের তো তাদের সাথে কথা হয়েছে, আর আপনারাই বলুন না, 2টো ছোট ছোট বাচ্চা, তারা অত রাতের বেলা তাদের বাবা মায়ের রুম থেকে একটা রুম ওরা নিয়েছে, সেখান থেকে বেরিয়ে দাপাদাপি করবে, এটা কি খুব সম্ভাব্য নাকি? তো তখন ওনারও মনে হয় যে সত্যিই তো এটা কি হয় নাকি। তো উনি বললেন যে না কোনো সমস্যা নেই, যদি আপনারা আজকেও আওয়াজ পান আমার রিসেপশনের নাম্বারে আপনি কল করে নেবেন। ওনার পার্সোনাল মোবাইল নাম্বারও দেয়, বলে যে আপনি কল করবেন, আমি চলে আসব। এবার বুঝতেই পাচ্ছেন একটা গেস্ট সেই মাঝরাতে আওয়াজ পাচ্ছে পাশের রুম থেকে, তার রীতিমতো অসুবিধে হচ্ছে, তো সেটা একটুখানি বিরক্তির উদ্রেক করবে, সেটা জানা কথাই। তো এই বিষয়টা তখন এই ম্যানেজার যিনি তিনি ভাবলেন যে হয়তো আজকে আওয়াজটা হবে না, কিন্তু দেখা যাক কী হয়। এবার যাই হোক, তো পাশের রুমের যে দম্পতি তারা নিজেদের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, এবং ঠিক রাত 1:30 নাগাদ পাশের ঘর থেকে দুমদাম আওয়াজ হওয়া শুরু হচ্ছে, মানে কোনো ভারী জিনিসপত্র রাখলে তুললে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হওয়া শুরু হয়েছে। এইবার তো উনি সঙ্গে সঙ্গে তো ফোন করা হয়েছে রিসেপশনে। তো রিসেপশনে যখন ফোন করা হয়েছে তো ম্যানেজারকে বলছে, মানে খুব রেগেই আর কি ভদ্রলোক বলছে যে কী বিরক্তিকর ব্যাপার বলুন তো, সারাদিন ঘোরাঘুরির পরে এখানে এসে কি একটু ভালো করে ঘুমোতে পারবো না? তাহলে আমরা কেন এটা ভাড়া নিলাম? আপনি এসে দেখে যান কীরকম বিভৎস টাইপের আওয়াজ হচ্ছে, কিছু মানে ঘেঁষটে তোলা হচ্ছে, নামানো হচ্ছে, মনে হচ্ছে ঘরের ভিতরে কোনো কাজ হচ্ছে। তো উনি বললেন যে দেখুন এত রাতের বেলা আমরা 2জন স্টাফই রয়েছি এখানে, দুজনেই, একজন তো ঘুমোচ্ছে আর একজন আমি জেগে আছি, তো আপনি চিন্তা করবেন না, আমি আসছি। এবার যে মুহূর্তে ম্যানেজার আসে, তো ম্যানেজার আসার পরে উনিও কিন্তু আওয়াজটা পাচ্ছিল, কিন্তু অতটা জোরে নয়। এবার ওনার কাছে চাবি ছিল, এবার উনি এসে ওনাদেরকে আশ্বস্ত করে, বলে যে আপনারা নিশ্চিন্তে শুন, কোনো অসুবিধে নেই। এবার উনি কী করেছে, চাবিটা দিয়ে দরজাটা খোলার চেষ্টা করছে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ম্যানেজার যখন ওই রুমটা মানে কি দিয়ে লকটাকে আনলক করার চেষ্টা করছে, উনি দেখছেন যে লকটা আনলক হচ্ছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে যেন ভিতর থেকে কেউ দরজাটা দিয়ে রেখেছে, কোনোভাবেই দরজাটা খোলা যাচ্ছে না। এবার এইটা না ওনার কাছে খুব অদ্ভুত লাগে, কারণ উনি ওই হোমস্টের দায়িত্বে রয়েছেন, প্রত্যেকটা ঘর উনি খুলে দেখা, কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটাকে ঠিক করানো, সমস্ত কিছু উনিই করেন। কিন্তু এর আগে কখনোই এইরকম এক্সপিরিয়েন্স হয়নি যে উনি লক খোলার চেষ্টা করছেন, লকটা খুলছেও, কিন্তু ভিতর থেকে মনে হচ্ছে যেন কেউ দরজা দিয়ে রয়েছে। এবার উনি ভাবছেন যে তাহলে কি ভিতরে কেউ ঢুকেছে? তাহলে সেটাও তো সম্ভব নয়, ঢুকবেটা কোথা দিয়ে? কারণ সবই বন্ধ, আর জানলা যেটা আছে সেখান দিয়েও ঢোকা সম্ভব নয়, কারণ ওনাদের যে জানলা রয়েছে তারপরে আবার একটা জাল মতো দেয়া রয়েছে। তো ভাবছি যে কী হলো ব্যাপারটা, তো ওনারও একটু টেনশন হচ্ছে যে তাহলে কি কেউ ভিতরে সত্যি সত্যি রয়েছে। এবার উনি যে মুহূর্তে ওই দরজাটাকে খোলার চেষ্টা করছিলেন, সেই মুহূর্ত থেকে কিন্তু আওয়াজটা ভিতরের বন্ধও হয়ে গেছে। যাই হোক, তো অনেক চেষ্টার করার পরে উনি দরজাটা খুলতে পারে, মানে ফট করে নিজে থেকে একটা মোমেন্টে খুলে গেল। এবার যে মোমেন্টে দরজাটা খুললো, উনি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে উনি লাইট অন করার চেষ্টা করছে, তো উনি দেখছে ঘরে কোনো লাইট জ্বলছে না,
মানে পুরো যে হোমস্টে তাতে কিন্তু পাওয়ার রয়েছে, তাতে পাওয়ারের কোথাও কোনো সমস্যা নেই এক্সেপ্ট ওই রুমটা উনি কোনোভাবেই খুলতে পারছেন, মানে কোনো আলো জ্বালাতে পারছেন না। তো বাধ্য হয়ে উনি ওনার মোবাইলটের আলোটা জ্বালালেন। উনি দেখছেন যে ঘরের ভিতরে কেউ নেই। উনি প্রত্যেকটা কাবার্ড খুলে দেখলেন, একটা বড় কাবার্ড সেটা খুলে দেখলেন, একটা ছোটো কাবার্ড ছিল সেটা খুলে দেখলেন, দেখছেন না কোথাও কেউ নেই, আর থাকার কথাও নয়, সম্ভবও নয় থাকা। তো ওনার না ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। তো উনি ভাবলেন যে না, এটা তো খুব বাজে একটা বিষয় হচ্ছে। তো উনি তখন সারা রাত ওইখানেই একটা সোফা ছিল ওই রুমেই, উনি ওই সোফায় বসে কাটিয়ে দিলেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন যে কোথা থেকে অ্যাকচুয়ালি আওয়াজটা আসছে। এবার উনি যখন সারা রাত ওই ঘরে ছিলেন, ওনার মানে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। তো ঘরে তো আলো জ্বলছে, এবার মোবাইলের আলো আর কতক্ষণ জ্বালিয়ে রাখা যায়, মোবাইলেরও তো চার্জ ফুরিয়ে যাবে। উনি তো মনে মনে ভাবছে যে ঠিক আছে, কালকে তার ইলেকট্রিশিয়ানকে খবর দিতে হবে, এই রুমে একটা কিছু প্রবলেম হচ্ছে, নিশ্চয়ই কোথাও কোনো কানেকশান ইস্যু হচ্ছে, সেই জন্য এই রুমে পাওয়ারটা আসছে না। তো উনি বসে আছেন, তো ওরকম করে সোফায় এলিয়ে থাকলে একটা সময় ঘুম এসে যাবে, এটাই স্বাভাবিক। তো ওনারও একটু ঘুম এসে গেছে। তো ঘুম এসে যাওয়ার পরে ওনার মনে হলো, মানে যখন একটু তন্দ্রাচ্ছন্ন উনি হয়ে গেছেন, সেই মুহূর্তে ওনার মনে হলো ওনার মাথার কাছ দিয়ে কেউ যেন সরে গেল। এবং যে মুহূর্তে ওনার এই ফিলিংসটা হয়, উনি সঙ্গে সঙ্গে তড়াক করে সজাগ হয়ে যান। এবং সজাগ হয়ে গিয়ে উনি সঙ্গে সঙ্গে আমার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা অন করেন, এবং অন করে উনি দেখার চেষ্টা করছেন যে রুমে কি সত্যিই কেউ ঢুকেছে। উনি দেখছেন না, কাউকে উনি দেখতে পাচ্ছে না। যাই হোক, আবার উনি একবার মানে ওরকম করে থাকতে থাকতে আবার ওনার চোখটা লেগে গেছে। এইবার ওনার মনে হলো যেন ওনার পাটা যে সোফার থেকে যে বেরিয়ে রয়েছে, সেই পাটা যেন কোনো কিছুর সাথে টাচ হচ্ছে, মাঝে মধ্যেই টাচ হচ্ছে। মানে একটা মানুষের গায়ের সাথে যদি আর একটা মানুষের পা টাচ হয়, সেই মানুষ তো বুঝতে পারবে যে তার পাটা একটা মানুষের শরীরের সাথে বা কিছু একটার সাথে টাচ হচ্ছে। সেটা ওনার মনে হলো। এবং যে মুহূর্তে ওনার চোখ দুটো খুলেন, ফট করে মনে হলো কেউ যেন ওনার মুখটাকে চেপে ধরলো। মানে আপনি ধরুন ঘুমিয়ে আছেন, বা আপনার ধরুন একটা চোখ লেগে গেছে ঘুমে, আপনার মনে হচ্ছে যে আপনার হাত বা পা কিছু একটার সাথে টাচ হচ্ছে। সেই মুহূর্তে আপনি সজাগ হয়ে একটা তো আপনার বডি রিয়াকশান দেবে, আপনি যদি মুখে কোনো আওয়াজও করে ফেলেন তো সেটাও একটা রিয়াকশান। তো সেই মুহূর্তে ওনার মনে হলো ওনার মুখটা যেন কেউ চেপে ধরেছে, এবং সেই চেপে ধরাটা কিন্তু একটা প্রচণ্ড ঠান্ডা কিছু একটা দিয়ে, মানে সেটা মানুষের কোনো কারোর হাত হতে পারে, কোনো জিনিস হতে পারে, সেটা এক্স্যাক্ট যে কী ছিল সেটা জানা নেই, বাট মনে হলো যেন কিছু একটা ওনার মুখটা চেপে ধরল। এবার তো উনি মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছেন যে কী হলো ব্যাপারটা। এবং উনি যখন ওনার মোবাইলটা, মানে হাতে পাশে একটা ছোট্ট টেবিল মতো ছিল, সেই টেবিলে রাখা ছিল, যখন মোবাইলটা নেওয়ার জন্য বারবার হাতটা বাড়াচ্ছেন, উনি দেখছেন যে ওনার মোবাইলটাকে উনি কোনোভাবেই টাচ করতে পারছে না। মানে মোবাইলটা মনে হচ্ছে যেন এদিক ওদিক সরে সরে যাচ্ছে। মানে ধরুন আপনি একটা কিছু ধরতে চাইছেন, কেউ যদি হাত দিয়ে সেটাকে সরিয়ে দেয় যাতে আপনি ধরতে না পারেন, ঠিক সেভাবেই মনে হচ্ছে না একবার মোবাইলটা ডান দিকে অথবা একবার মোবাইলটা বাঁ দিকে সরে সরে যাচ্ছে, এবং উনি কোনোভাবেই ধরতে পারছে না। এবং এইভাবে মোটামুটি প্রায় 30-40 সেকেন্ড মতো এই সেম কন্ডিশনটা চলে। এবং উনি এতে এতটাই ভয় পেয়ে যান যে উনি ওই সোফা থেকে বারবার ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু ওনার মনে হচ্ছে যেন ওনার মুখটা কিছু একটা দিয়ে চাপা রয়েছে, সে ওনার শরীরের উপর একটা প্রেশার ফেলছে, যার ফলে উনি সোফা থেকে উঠতেও পারছে না। এইরকম সময় প্রায় 40-50 সেকেন্ড মতো এরকম চলে, এবং তারপরে উনি ধপাস করে সোফা থেকে পড়ে যান। সোফা থেকে যখন পড়ে যান, তো তখন উনি মানে ওনার মনে হলো যেন ওনার পড়ে গেছেন হয়তো, কিন্তু ওনার শরীরের উপরে যে একটা প্রেশার ছিল, একটা চাপ ছিল, ওনার মুখটা মনে হচ্ছিল যেন কেউ চেপে ধরে রাখার চেষ্টা করছে, সেইটা থেকে মনে হলো যেন উনি মুক্তি পেয়েছেন। তো সঙ্গে সঙ্গে উনি উঠে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা অন করেন। মোবাইলে ফ্ল্যাশ লাইটটা যখন উনি অন করতে যান, উনি দেখছেন যে ওনার মোবাইলে কোনো চার্জ নেই, অথচ ওনার মোবাইলে কিন্তু প্রায় 80% উপরে চার্জ ছিল। মানে পুরো চার্জটা ওনার মোবাইল থেকে ড্রেন হয়ে গেছে। তো ওনার তো প্রচণ্ড ভয় লেগে গেছে। তো উনি সঙ্গে সঙ্গে তখন উনি রুমটা থেকে বেরিয়ে যান। বেরিয়ে উনি দেখছেন যে করিডোরে লাইট জ্বলছে, সবই ঠিক আছে। তো উনি কোনো রকমের দরজাটাকে জাস্ট লাগিয়ে উনি ঘড়িতে দেখেন সময় প্রায় ওই 4:30 মতো বাজে। উনি ভাবলেন যে ভোর তো প্রায় হয়েই গেছে, আশা করি আর আওয়াজ ফাওয়াজ হবে না। আর ওনার তখন প্রচণ্ড ভয় লাগছে, ওনার রীতিমতো হাত পা কাঁপছে। আর হঠাৎ করে ওরকমভাবে উনি পড়ে গেছে, ওনার মুখটা অতক্ষণ চাপা ছিল,
মানে ওনার একটা সব মিলিয়ে প্রচণ্ড শারীরিক অস্বস্তির উদ্রেক হয়। তো উনি ওখান থেকে নেমে নিচের যে ওনার যে বসার যে জায়গাটা সেখানে উনি আসেন, এবং আসার পরে উনি অনেকটা জল খান, এবং উনি চিন্তা করতে থাকেন যে বিষয়টা ওনার সাথে কী ঘটলো। আর ওনার মাথার পাশ দিয়ে যে কিছু একটা চলে গিয়েছিল সেটা ওনার মানে উনি কিন্তু সেটা স্পষ্ট বুঝতে পেরেছিলেন, বাট তখন ওনার মনে হয়েছিল যে এটা হয়তো ওনার মনের ভুল। কিন্তু তারপরে যে এতখানি ঘটনাটা ঘটলো, ওনার পা কিছু একটার সাথে টাচ হচ্ছিল, ওনার মুখ চেপে ধরছে, ওনার শরীরের উপরে চাপ দিয়েছিল, তো এইটা তো আর এতটা তো আর মানুষের মনের ভুল হতে পারে না। এবং উনি মানে নিচে বসে যখন জল টল খেয়ে রিল্যাক্স হলেন, তখন উনি ওনার চোখ গেল ওনার হাতের দিকে। উনি দেখলেন ওনার হাতে মানে প্রায় কোথাও একটা জায়গায় 3 আঙুলের ছাপ রয়েছে, ওনার অন্য হাতে 4 আঙুলের ছাপ রয়েছে। মানে খুব জোরে যদি কেউ হাত চেপে ধরে, সজোরে চেপে ধরে, যেরকম মানে মানে যেরকম একটা লাল যে একটা দাগ পড়ে যাবে সেই রকম দাগটা পড়ে গেছে। তো উনি বিষয়টা কিছুই বুঝতে পারলেন, এবং উনি মনে মনে ভাবলেন যে না, সকাল হোক, আমি ম্যাডামকে জানাবো। তো যথারীতি মধুরিমাদি নিজের সকালবেলা যেরকম নিজের কাজে ব্যস্ত থাকেন সেরকমই উনি কাজে ব্যস্ত ছিলেন। তো উনি দেখেন যে ওনার 9:30টার সময় সকালবেলা ওনার ফোনে ফোন আসছে ওই ম্যানেজারে। তো উনি এখানে একটা জিনিস উনি মেনশন করেছেন যে আমার মনটা না 2-3 দিন ধরে খুব একটা ভালো ছিল না, খালি আমার মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে, কিছু একটা হতে চলেছে, কিছু একটা হচ্ছে, এরকম একটা আমার মনের মধ্যে কন্টিনিউয়াস চলছিল লাস্ট 2-3 দিন ধরে। এবং কেন চলছে, কী জন্য চলছে, বা কী ঘটতে চলেছে সেই বিষয়ে কিন্তু আমার মনে কোনো কিছু আসছিল না, শুধু এটুকু আমার মনে আসছিল যে কিছু একটা হবে। তো ফোনটা যখনই আসে, তো মধুমিতা বুঝতে পারে, মানে ওনার প্রথম উনি ফোনটা রিসিভ করেই বলেন যে কিছু কি ঘটেছে। উনি প্রথমে এই কথাটা বলেন, উনি কিন্তু জানতেনও না যে কি হয়েছে বা না হয়েছে। তো তখন ওই ম্যানেজার বলে যে হ্যাঁ ম্যাডাম, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না। এই বলে উনি পুরো ঘটনাটা বলেন, মানে আগের দিন থেকে, ওই যে আগের দিন যে গেস্ট বলেছিল যে আওয়াজ হচ্ছে, তারপরে উনি সেই রুমে পরের দিন থাকেন, এই ঘটনা ওনার ঘটে, সবটা উনি বলেন। এবার এইগুলো যখন মধুরিমাদি শোনে, তখন না উনি কিছুক্ষণের জন্য পুরো স্টপ হয়ে যান, মানে চুপ, কিছু বলছেন না। ওদিক থেকে ম্যানেজার তিনি বলছেন যে ম্যাডাম আপনি শুনলেন আমি কি বললাম আপনাকে? তো উনি তখন বলেন হ্যাঁ আমি শুনেছি, আমি তোমার সাথে পরে কথা বলবো, তুমি সাবধানে থাকো, আর ওই রুমটা তুমি আজকে ইলেকট্রিশিয়ানকে ডাকিয়ে ওখানে ভালো করে মানে বড় পাওয়ারফুল আলো দেওয়ার চেষ্টা করো, আর ওই রুমের আলো অলওয়েজ জ্বালিয়ে রেখো। এই বলে উনি বলে আমি তোমাকে পরে ফোন করবো, আমি এখন রাখছি, বলে উনি ফোনটা কেটে দেন। কেটে দেওয়ার পরে উনি ওনার হাজব্যান্ডকে কিছু বলে না, ওনার হাজব্যান্ড কাজে চলে যায়, এবং উনি তখন চুপচাপ টেবিলে একটা কফি নিয়ে বসে, এবং উনি চুপচাপ ভাবতে বসে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ঘটলো। তো সেই সময় ওনার মনে একটা জিনিসই বারবার আসছিল যে যত ঘটনা এই যে ঘটছে, এরকম ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি, ওনাদের এতদিন ধরে বিজনেস চলছে, কোনোদিন এরকম কিছু ঘটেনি, এবং সব কিছুরই শুরু হচ্ছে ওই সেই কাপল যে থাকলো সেখান থেকেই সব কিছুর সূত্রপাত। এবার উনি ভাবছেন যে তাহলে ওই যে কাপল বলছিল যে ওনাদের ঘরে আগুন ধরে গেছিল, তাহলে কি সেটাও কি ওনারা কি তখন সত্যি কথাই বলছিল, নাকি ওরা এমন কিছু করছিল মানে যার ফলে ওই জিনিসটা যে এই যে ঘটাটা শুরু হলো, এই যে ঘটনগুলো ঘটা শুরু হলো, সেটাই এখন কন্টিনিউ হচ্ছে। মানে এই জায়গায় ওনার একটা মানে ডিলেমা চলে আসে, উনি ভাবছেন যে ব্যাপারটা হচ্ছেটা কি, এটা তো খুব স্বাভাবিক বিষয় নয়। এবার ঘটনা হচ্ছে যে ওই সময় ওনার শ্বশুরমশাইয়ের একটু প্রবলেম চলছিল, কিছু একটা শারীরিক অসুবিধে ছিল, তো সেই জন্য ডাক্তারবাবু কিছু টেস্ট করতে দিয়েছে। এদিকে ওই যে বললাম যে ওনার হাজব্যান্ড একটা খুব উঁচু পদে চাকরি করতেন, ওনার হাজব্যান্ডও সেই সময় এক্সট্রিম নিজের ওয়ার্ক প্রেশারে রয়েছে, প্রচণ্ড বিজি, তার পক্ষেও তখন সিকিম যাওয়া সম্ভব নয়। তো মধুরিমাদি বাড়িতে ব্যাপারটা জানায়, ওনার হাজব্যান্ডকেই জানায়। ওনার হাজব্যান্ড বলছে যে ঠিক আছে, রুমটায় তাহলে হয়তো কোনো মেজর সমস্যা হয়েছে। তো তখন মধুরিমাদি ওনার হাজব্যান্ডকে বলে যে দেখো, এত দূর থেকে তো সব কিছু দেখা সম্ভব নয়, আর তুমি তো বললে তোমার এখন সময় হবে না, তো আমি বরং 2 দিনের জন্য ওখানে চলে যাচ্ছি, 2 দিনের জন্য গিয়ে আমি পুরো ব্যাপারটা দেখে শুনে ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলে সব কিছু ফিক্স করে আসছি। কারণ হয়তো ম্যানেজার যিনি আছেন তিনি হয়তো ব্যাপারটা সামলাতে পারছেন, এখন এমনিতেও গেস্টের প্রেশার রয়েছে।
তো ওনার হাজব্যান্ড বলে যে ঠিক আছে তুমি তাহলে চলে যাও, যদি পারো তুমি একা চলে যাও। তো উনি বললেন ঠিক আছে। এবং মধুরিমাদি এখানে লিখেছেন যে আমি এটাই চাইছিলাম যে আমি যাতে ওখানে একা যেতে পারি, কারণ আমার কন্টিনিউয়াস মনের মধ্যে আসছিল যে ওইখানে কিছু তো আছে, এবং এই জিনিসটা যদি গোড়া থেকে ঠিক না করা হয় তাহলে এই জিনিস বারংবার ঘটতে পারে। এবার এই ব্যাপারটা ওনার মনে কেন আসছিল, কী জন্য আসছিল, সেটা কিন্তু উনি নিজেও জানেন না। যাই হোক, তো উনি একা একা চলে গেলেন। তো যাওয়ার পরে উনি বললেন, মানে তার মধ্যে আর কি ইলেকট্রিশিয়ানকে ডেকে পুরো সব কিছু ঠিকঠাক করা হলো। ওখানে খুব সামান্যই একটা প্রবলেম ছিল, কিন্তু ইলেকট্রিশিয়ান এটা বলে যে এই রুমে এমন কোনো সমস্যা নেই যেটার জন্য পুরো হোমস্টেতে আলো থাকবে অথচ এই ঘরে ইলেকট্রিসিটি থাকবে না, সেরকম কিছু নেই। তাও উনি কিছু কিছু ওয়্যারিং পুরনো হয়েছিল সেগুলো উনি ঠিকঠাক করে দিয়ে যায়। আচ্ছা, এখানে কিন্তু বলে রাখি, সেইবার যখন রিনোভেশন হলো তখন কিন্তু ইলেকট্রিক লাইনও কিন্তু চেক করা হয়েছিল, তখন কিন্তু ইলেকট্রিক লাইন একদম ঠিক ছিল। যাই হোক, তো উনি ওখানে গেলেন। এবার ওনাদের ওই হোমস্টেতে, মানে প্রতিটা হোমস্টেতেই একটা করে রুম রাখা হয়, ছোট একটা, যে সব থেকে যে ছোটো রুমটা, সেই রুমটা রাখা হয় মানে ওনাদের বাড়ির লোকেদের জন্য। যখন উনি, ওনার হাজবেন্ড বা ওনার শ্বশুরমশাই যেই যাবে তারা ওই রুমটায় থাকে, এবং সেই রুমটা কিন্তু কোনো গেস্টকে দেয়া হয় না। এবং ওই রুমের ভিতরে কিছু মানে জিনিসপত্র রাখা হয় যেগুলো হয়তো আর কি ইনভেন্টরির জন্য রাখার দরকার, সেগুলো রাখা হয়। তো ওনার গিয়ে ওই রুমেই থাকার কথা, কিন্তু মধুরিমাদির হঠাৎ করেই মনে হয় যে না, আমি ওই রুমে থাকবো না, আমি এই রুমটাতেই থাকবো। এবার যিনি ম্যানেজার, তিনি তো বললাম যে ওনাদের পুরো আত্মীয়ের মতো হয়ে গেছে, তো সে বললো যে না না ম্যাডাম, আপনি এই রুমটায় থাকবেন না, কি দরকার, এই রুমে একটা সমস্যা হচ্ছে যখন। তো তখন মধুরিমাদি বলে যে না, আমি এই রুমেই থাকবো, আপনি কোনো চিন্তা করবেন না, আমার কোনো অসুবিধা, রুমে তো আলো আছে, কোনো অসুবিধা হওয়ারও কথা নয়। এবার এইখানে উনি যেটা লিখেছেন যে আমি জানি না কেন আমার মনের মধ্যে বারবার এই জিনিসটা আসছিল যে এই রুমে কিছু তো একটা ব্যাপার আছে, এবং আমাদের নিজের ফ্যামিলি মেম্বারদের থাকার যে রুম, আমাদের ডেডিকেটেড যে রুম রয়েছে, আমি কিন্তু বাড়ি থেকে ভেবে গেছিলাম যে আমি তো ওই রুমেই উঠবো, কিন্তু ওখানে যাওয়ার পরে আমার মাইন্ডটা অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে গেল এবং আমার মনে হলো যে আমার এই রুমটাতেই থাকা উচিত। যাই হোক, তো উনি ওই রুমেই থাকবেন ঠিক করলেন, এবং রাতের বেলা ওই যখন উনি ডিনার করেন, ডিনার করার পরে 8:30টার সময় উনি ওনাদের যে ডেডিকেটেড রুম, সেই রুম থেকে একটা বই আর একটা চাদর নিয়ে উনি এই ঘরে চলে এলেন যে উনি এই রুমে থাকবেন। যাই হোক, রুমের লাইট একদম প্রপার রয়েছে, কোনো অসুবিধে নেই, এবং সেই সময় হোমস্টে 3টে রুম কিন্তু গেস্ট আছে, এমন নয় যে ওটা ফাঁকা। তো উনি একটা বই পড়া শুরু করলেন এবং একদম কমফর্টেবলি খাটে বসে বসে উনি বইটা পড়ছেন, আধা বসা আধা শোয়া এরকম ভঙ্গিতে। এবার বই পড়তে পড়তে ওনার সাথে ওনার হাজব্যান্ডের বেশ কিছুক্ষণ কথা হয়, আধা ঘন্টাটা কথা হয় ফোনে, এবং তারপর ওনার হাজব্যান্ড শুয়ে পড়ে এবং উনিও আস্তে আস্তে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। এবং লাস্ট উনি যখন ঘড়িতে টাইমটা দেখেন তখন বেজেছিল 12:15, রাত্রি 12:15। ততক্ষণ অবধি কিন্তু সব কিছু একদম নর্মাল, কোথাও কোনো সমস্যা নেই। এবার বই পড়তে পড়তে উনি ঘুমিয়ে গেছে, লাইট জ্বলছিল এবং ওনার ফোনেও কিন্তু প্রপার চার্জ আছে, সব কিছু ঠিকঠাক আছে। এবং ওই উনি যেটা লিখেছেন যে আমি যখন ওই রুমে একা একা বসে বই পড়ছি, আমার কিন্তু সব কিছু খুব স্বাভাবিক লাগছিল, আমার একবারের জন্য মনে হচ্ছিল না যে রুমে কোনো প্রবলেম আছে। কিন্তু আমার সেই দিন মানে ওই রুমটাতেই থাকার প্রবল ইচ্ছে হচ্ছিল, কিন্তু রুমে থাকার পরে, কিছুক্ষণ থাকার পরে কিন্তু আমার সব কিছু নর্মাল মনে হচ্ছিল। এইবারে ওনার যখন মোটামুটি ভালো রকম ঘুম চলে এসেছে, সময়টা উনি খেয়াল করেননি, ওই খুব সম্ভব 1টা-1:30 এরকম টাইমই হবে, ওনার মনে হলো ওনার খাটটা যেন একটু দুলে উঠলো, হালকা করে দুলে উঠলো। এবার ওই দুলে ওঠার যে প্রকৃতিটা, সেটা মানে উনি লিখেছেন যে কোয়াইট সিমিলার টু আর্থকোয়েক। আমার মনে হলো যে একটা হালকা মৃদু ভূমিকম্প হলো। এবার দেখুন, পাহাড়ি জায়গায় কিন্তু অনেক সময় এই ছোটোখাটো ভূমিকম্প হয়, তো উনি ভাবলেন যে সেরকমই কি কিছু হলো। তো তারপরে মানে এই শেকটা যে হলো, হালকা করে যে ওনার খাটটা দুলে উঠলো, এতে কিন্তু ওনার ঘুমটা ভেঙে গেছিলো। উনি দেখছেন ঘরে লাইট জ্বলছে, তো ওনার আর অতটা কিছু মনেও হয়নি, অতটা উনি ভয়ও পাননি। তো উনি চুপচাপ আবার চোখটা বন্ধ করে শোয়ার চেষ্টা করলেন।
এর মধ্যে হঠাৎ করে একটা ঠাক করে আওয়াজ হলো, একটা ঠাক করে, মানে মনে হলো যেন কোনটা কাঠের টুকরোকে দিয়ে কিছু একটা মারলে যেরকম একটা আওয়াজ হবে, ঠিক সেরকম একটা আওয়াজ হলো। এবং সেই আওয়াজটা হওয়ার সাথে সাথে পুরো রুমটা অন্ধকার, মানে রুমের পাওয়ার কানেকশন কাট হয়ে গেল। এই যে রুমের পাওয়ার কানেকশনটা চলে গেল, উনি লিখেছেন এই জায়গায় হঠাৎ করেই, আমি জানি না কেন, আমার কিন্তু বেশ ভয় লাগলো। এইবারে মধুরিমাদি যেটা লিখেছেন যে উনি কিন্তু বেসিক্যালি খুব সাহসী প্রকৃতির মানুষ একেবারেই নন। উনি বিয়ের আগে যখনই কোথাও বেরিয়েছেন, অবভিয়াসলি বাবা মায়ের সাথে গেছেন, বিয়ের পরে উনি ওনার হাজব্যান্ডের সাথে কোথাও গেছেন, এই প্রথম উনি কিন্তু একা কোথাও গেলেন। তো সেটায় মানে সেটার জন্য আর কি উনি অনেক মানসিক সাহস জুগিয়েই এসেছিলেন, এবং ওই রুমে থাকার সিদ্ধান্তটাও কিন্তু ওনার মনে হঠাৎ করেই আসে। কিন্তু ওই পজিশানে যখন উনি দেখলেন যে পাওয়ার কাট হয়ে গেছে, এবং সেই সময় উনি হঠাৎই বুঝতে পারেন, উনি যখন ভাবলেন যে ঠিক আছে, আমি তাহলে আমার ফোনটাকে নিয়ে আমি বরং রুম থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমাদের যে আসল যে রুমটা যেখানে আমার থাকার কথা, আমি সেই রুমে চলে যাই। তো উনি যখন ওঠার চেষ্টা করলেন, উনি অদ্ভুত একটা জিনিস এক্সপেরিয়েন্স করেন, যেটা উনি এর আগে কোনো দিন এক্সপেরিয়েন্স করেননি। সেটা হলো, উনি দেখছেন যে ওনার দুই পায়ে সেরকম একটা উনি জোর পাচ্ছে না, ঠিক আছে, মানে উনি উঠতে চাইছে, বাট ওনার মনে হচ্ছে যেন উনি ওনার শরীরে, ওনার মানে হাত দিয়ে বা ওনার পুরো শরীর দিয়ে ওনার নিজের পা দুটোকে যে সরাবে, সেই জোরটা উনি পাচ্ছিলেন না কোনো একটা কারণে। সেটা কী কারণ উনি নিজেও জানেন না। আর এরকম কিন্তু ওনার সাথে কখনোই হয়নি যে ওনার পায়ে হঠাৎ করে নাম হয়ে গেল, কোনো সার পাচ্ছে না, সেরকম কখনো হয়নি। তো এই পজিশানে ওনার মনে হলো যে না, মানে মানে উনি কিন্তু ওই যে বললাম যে উনি কিন্তু সাহসী মানুষ একেবারেই ছিলেন না, কিন্তু কোথাও একটা ওনার মনে না সেই সময় যেন জোর এলো, হয়তো ভগবানই সেই জোরটা দিয়ে, ওনার মন ওনাকে বলল যে প্যানিক করিস না, যা হচ্ছে চুপচাপ দেখ। এবার ওনার যে ওই যে বললাম যে উনি গল্পের বই পড়ছিলেন, মানে একটা বই নিয়ে এসেছে পড়ছিলেন, তো সেই বইয়ের ভিতরে একটা বুকমার্ক ছিল, ঠিক আছে, এবং ওনার মানে উনি মনে মনে চিন্তা করছেন যে ওই বুকমার্কের ভিতরে কিন্তু মানে বুকমার্কটা দুভাগে বিভক্ত। তো একটা ভাগে মানে কিছু একটা এমনি লেখা ছিল, আর একটা যে ভাগ ছিল বুকমার্কের, সেখানে একটা মানে একটা দোকানের একটা বিজ্ঞাপন ছিল, এবং সেই দোকানের যে বিজ্ঞাপনটা, সেই দোকানেরটার নাম ছিল শ্রী দুর্গা স্টোর্স, এরকম মানে এইটা লেখা ছিল। এবং সেই নামটা যে লেখা, তার ঠিক নিচে একটা ছোট্ট ছোট্ট মা দুর্গার একটা ছবি ছিল, মানে একদমই ছোট, মানে বুঝতেই পারছেন একটা বুকমার্কের ভিতরে একটা দোকানের বিজ্ঞাপন, সেখানে যদি ঠাকুরের ছবি থাকেও, সেটা তো খুব ছোট্ট একটা ছবি। এবং ওই হয়তো ছবিটা ছোট, কিন্তু ভগবানের যে কৃপা, তার যে শক্তি, তার যে এনার্জি, সেটা তো বিশাল হয়। তো উনি তখন মনে হলো যে আমি ওই বইটাকে জাপটে ধরি। তো উনি ওই রকম আধা শোয়া আধা বসা অবস্থাতে উনি বইটাকে জাপটে ধরে চুপচাপ উনি জাস্ট বসে আছেন, মুভ করতে পারছেন না, এবং উনি স্পষ্ট বুঝতে পারছেন যে ওই রুমে উনি ছাড়াও আরও কেউ আছে। উনি লিখেছেন যে এটা আমি স্পষ্ট বুঝতে পারছি, আমার খাটের পাশ দিয়ে কেউ মনে হলো যেন চলে গেল, কেউ গিয়ে আমার অপোজিটে গিয়ে দাঁড়াচ্ছে, আবার সে আমার খাটের এদিক থেকে ওদিকে আসছে। এবং ওই অন্ধকারের মধ্যেও, দেখুন ঘর অন্ধকার হতে পারে, কিন্তু অন্ধকারেও তো একটু হালকা হালকা দেখা যায়। উনি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে কেউ ওনার রুমের পাশ দিয়ে বারংবার যাতায়াত করছে। এবং শুধু তাই নয়, মানে উনি বুঝতে পারছেন যে সেই জিনিসটা ওনার কাছাকাছি কখনো চলে আসার চেষ্টা করছে, বাট কোনো কারণে আসতে পারছে না। এবং উনি তখন এতটাই ভয় পেয়ে গেছেন, উনি দুহাত দিয়ে বুকের কাছে জাপটে ধরে রেখেছেন ওই বইটাকে, এবং মনে মনে শুধু মা দুর্গা নামটা উনি করছেন। মানে উনি জোরেও মা দুর্গা নাম বলতে পারছেন না, কারণ ওনার প্রচণ্ড ভয় লাগছে। মানে হয়তো উনি জোরে বলার চেষ্টা সেই সময় করছিলেন, কিন্তু ওনার মুখ থেকে আওয়াজ বেরোচ্ছিল না। মানে একটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। এবং শুধু তাই নয়, ওনার ফোন পাশে ছিল, বাট উনি ওনার ফোনটাকে টাচ পর্যন্ত করতে পারছিলেন না, কারণ ওনার মনে হচ্ছিল যে ওই বইটাকে জাপটে আমি ধরে রয়েছি, এটাই আমার কাছে সবথেকে বেশি সেফ। মানে বই থেকে হাতটা সরিয়ে উনি যে হাতটা ফোনে দেবে, সেইটুকু উনি করতে পারছিলেন না। এবং উনি স্পষ্ট দেখছেন যে হঠাৎ করেই জানলাতে একটা খাট করে আওয়াজ হলো, এবং
কেউ আস্তে করে জানলাটা ক্যাঁচ ক্যাঁচ করে খুললো, মানে সব কিছু কিন্তু এই মধ্যরাতের বেলা হচ্ছে, ক্যাঁচ ক্যাঁচ করে কেউ খুললো এবং খোলার পরে ধাম করে কেউ বন্ধ করে দিল। মানে খোলাটা খুব আস্তে হলো, বন্ধটা খুব জোরে হলো। তখন ওনার প্রচণ্ডই ভয় লাগছিল, কিন্তু যা হয় আর কি, মানে মানুষ যখন একটা এমন পরিস্থিতিতে থাকে যেখানে সে হয়তো সব কিছু বুঝতে পারছে, কিন্তু সেই মুহূর্তে তার কোনো কিছু করার মতো, মানে অ্যাকশন নেওয়ার মতো কিন্তু কোনো ক্ষমতা ছিল না। এবং উনি তখন পরিষ্কার বুঝতে পারছে যে উনি যদি এখন এখান থেকে পালাতেও চায়, উনি পালাতে পারবেন না। নয় উনি উঠতে পারবেন, এবার উনি যদি খুব বেশি চেষ্টা করে হয়তো উনি কোনোভাবে উঠলেও উঠতে পারে, কিন্তু উনি বুঝতে পারছেন যে হয়তো আমি দরজাটাও খুলতে পারবো না। তো ওনার কাছে চুপচাপ ওখানে বসে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। এবং উনি লিখেছেন যে আমি মনে মনে শুধু মা দুর্গাকে ডাকছি এবং আমি স্পষ্ট বুঝতে পারছি যে এই রুমটা একেবারেই সেফ নয়। যাই হোক, এইভাবে বেশ কিছুক্ষণ উনি কাটান এবং তার কিছুক্ষণ পরে ওনার মনে হলো আবার ক্যাচক্যাচ করে জানলাটা যেন কেউ আস্তে করে খুললো। এবং এই যে আস্তে করে জানলাটা খুললো কেউ, এইবার আর জানলাটা বন্ধ হচ্ছে না, খোলাই রয়েছে এবং জানলার মধ্য দিয়ে কিছু একটা যেন পাস করছে, মানে কিছু একটা ঢুকছে আবার বেরোচ্ছে, আবার ঢুকছে আবার বেরোচ্ছে, এইরকম কিছু একটা হচ্ছে, যেটা দেখে ওনার কিন্তু প্রচণ্ডই ভয় লেগে যায়। এইবারই উনি আর সহ্য করতে পারেন না। উনি তখন ভাবেন যে আমি এবার চোখ বন্ধ করে ফেলি, কারণ ওই পরিবেশ, ওই জিনিস উনি আর নিতে পারছিলেন না। তো এইভাবে উনি চোখ বন্ধ করে কতক্ষণ ছিলেন সেটা উনি নিজেও জানেন না। কিছুক্ষণ পরে উনি ওনার যে দরজা, মেন যে দরজা, তাতে ঠকঠকানি আওয়াজ শুনতে পান এবং সেই ঠকঠকানি আওয়াজের পরে উনি ওনাদের সেই হোমস্টের যিনি ম্যানেজার তার গলার আর কি স্বর শুনতে পান। সে বাইরে থেকে বলছে, ম্যাডাম আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন, দরজাটা খুলুন একবার, আপনি ঠিক আছেন তো, আপনি একবার আওয়াজ দিন। এবার তখন ওনার এতটাই উনি ভয়ের মধ্যে ছিলেন, উনি না মানে শুনতে পাচ্ছে, উনি কিছু বলার চেষ্টা করছিলেন বাট মধ্যে মধ্যে কিছু বলতে পারছিলেন না। তো এরকম সময় মানে হঠাৎ করেই মনে হলো যে ওনার ঘরের মধ্যে কিছু একটা ঠাং করে পড়ে গেল। কী পড়ে সেটা উনি বুঝতে পারেন, উনি পড়ে গেল এবং পড়ে যাওয়ার পরে ওনার কেন জানি না মনে হলো যে সব কিছু আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। এবং তখন উনি বুঝতে পারলেন যে ওনার পায়ে উনি একটু একটু করে সার পাচ্ছেন। তো কোনো রকমে বেড থেকে উঠে উনি দরজাটা খোলেন এবং দরজাটা খুলেই উনি মাটিতে বসে পড়েন। তো দরজা খোলার পরে উনি দেখছে যে দরজার বাইরে ওনাদের সেই ম্যানেজার দাঁড়িয়ে আছে। ম্যানেজার বলছে যে আমি জানলার এরকম আওয়াজ পেয়ে আমার মনে হলো কিছু একটা হয়তো অস্বাভাবিক হচ্ছে, তাই আমি আপনাকে দেখতে এলাম। আমি অনেকক্ষণ ধরে নক করছি, আপনাকে ডাকছিলাম, আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন ম্যাডাম? তো তখন উনি আর কথা বলতে পারছে না। ম্যাডাম বলছে যে আমি তোমাকে সব বলছি। তো এরপরে অদ্ভুতভাবেই ঘরের লাইট কিন্তু চলে আসে, ঘরের লাইট জ্বলছে। তারপরে উনি একটু করে বসার পরে উনি ওনার অভিজ্ঞতাটা বলে যে এই ঘটনা ঘটেছে। তো ম্যানেজার বলছে যে ম্যাডাম আপনি আর এখানে থাকবেন না, আপনি আপনাদের যে ঘর রয়েছে আপনি সেখানে বাকি রাতটুকু কাটান, আমি কালকে দেখছি কি করা যায়। তো ওই ঘটনার পরে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেল যে ওই ঘরে কিছু তো আছে, এবং যেটা আছে বা যেটা শুরু হয়েছে সেটা কিন্তু আগে ছিল না। যবে থেকে ওই কাপল এসেছিল, আগুন ধরেছিল, তখন থেকেই কিন্তু ওখানে কিছু একটা ঘটনা ঘটেছে। যাই হোক, তো পরের দিন উনি ওখান থেকে চলে এলেন, আবার দিল্লি চলে আসেন এবং তারপরে উনি ওনার হাজব্যান্ডের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেন, ওনার শ্বশুরমশাইয়ের সাথে আলোচনা করে এবং ওখানকার যিনি ম্যানেজার তিনিও বলছেন যে ঘর থেকে কিন্তু কন্টিনিউয়াস আওয়াজ আসে। ওই রুমের পাশে যে রুমটা আছে সেই রুমের গেস্টরা মাঝে মধ্যেই কমপ্লেন করে যারা থাকে। তো বাধ্য হয়ে পাশের রুমটাকেও ওনারা বন্ধ করে দিতে বাধ্য হলো, কারণ ওই রুমে কোনো গেস্টকে রাখলে সেই গেস্ট কিন্তু রাতের বেলা কমপ্লেন করছে। এরপরে পুজো দেওয়ানো হলো রুমে, তারপরে হোলি ওয়াটার নিয়ে আসলো, কারণ ওখানে অনেক চার্চ আছে, তো সেখানকার একটা চার্চ থেকে হোলি ওয়াটার নিয়ে এসে ছেটানো হলো, কিন্তু অদ্ভুতভাবেই কোনো কিছুতেই আর কিছু হলো না, মানে ওনারা কোনো সমাধান করতে পারেনি। তারপরে ওখানকারই এক ব্যবসায়ী ছিলেন, তো তার হোটেলের ব্যবসা আছে, তো তিনি বিষয়টা শোনেন। তিনি বলেন যে আমাকে যদি আপনারা মানে লিস্টটা ট্রান্সফার করে দেন তাহলে আমি এটার সমাধান করতে পারি। ওনার একজন কোনো নাকি খুব বিশাল পরিচিত কেউ আছে যিনি এই ধরনের কাজকর্ম করেন। তো ওনারাও দেখছে যে দুটো রুম বন্ধ হয়ে পড়ে থাকছে, অনেক খরচাও হচ্ছে, কিছু হচ্ছে না। তখন ওনার শ্বশুরমশাই ওই লিস্টটা ওনাকে ট্রান্সফার করে দেয়।
কিন্তু ট্রান্সফার করার পরে ওই ভদ্রলোকের সাথে বেশ কিছুদিন যোগাযোগ ছিল। তো তিনি বলেন যে তার যে পরিচিত যে ব্যক্তি সে ওখানে নাকি একটা যজ্ঞ করেছিল, এবং তিনি বলেছেন যে ওই ঘরে কেউ বা কারা মানুষের রক্ত দিয়ে, সেটা নিজের হাত কেটে হোক বা অন্য কারোর রক্ত দিয়ে হোক, ওখানে এমন ক্রিয়া করেছে যে সেইখানে কিন্তু একাধিক মানে সম্ভবত 3টে প্রবল শক্তিশালী আত্মার বাস হয়ে গেছে, এবং সেই আত্মাকে সরানোর জন্য মানে বিশেষ স্থিতিতে একটা বিশেষ যজ্ঞ করতে হবে, নালে কিন্তু এই আত্মাটা শুধুমাত্র যে ওই ঘরের উপরে কবজা করেছে তা নয়, সেটা কিন্তু পুরো প্রপার্টিটাকে আস্তে আস্তে কবজা করে নিতে পারে। তো এরপরে ওনারা লাস্ট যতটুকু জেনেছিলেন যে একজন আসামের একজন খুব বড় অঘরী তান্ত্রিককে দিয়ে ওখানে যজ্ঞ করানো হয়, এবং তারপর নাকি জায়গাটাকে ওই 3টে আত্মার কবল থেকে মুক্ত করা হয়েছিল। তার মানে ভাবুন যে এই যে ট্যুরিস্টরা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, রুমে থাকে, তারা কী ধরনের নিম্নবর্গীয় কাজও করে, সত্যি এটা ভাবলেও নিজের লজ্জা লাগে। তো এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের সাথে শেয়ার করে দিন ভিডিওগুলো। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের এপিসোডে।